প্রচারের মধ্যে একটু সময় বার করে নিয়ে আপনাদের সঙ্গে সাক্ষাৎ। প্রচার তুঙ্গে চলছে এবং আমরা গত ডিসেম্বর মাস থেকে যখন বাংলা বাঁচাও যাত্রা করলাম, তারপরে হাজার হাজার বৈঠক সভা করে এই বাংলার মানুষ কি চায় সেই দাবি সনদ আমরা তৈরি করলাম এবং গত সপ্তাহে আমাদের ইশতেহার প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন, যেখানে দাঁড়িয়ে নির্দিষ্টভাবে কাজ, শ্রম, মজুরি, শিক্ষা, আবাসন, কৃষি, কল কারখানা, স্বাস্থ্য পরিষেবা, গণপরিবহন, পরিবেশ, মহিলাদের সমানাধিকার, তাদের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক অংশগ্রহণ বৃদ্ধি, নিরাপত্তা বোধ বাড়ানো, তার জন্য নির্দিষ্ট লক্ষ্যে কাজ এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে আর্থিক স্বনির্ভর করে তোলা। একইভাবে প্রবীণদের জন্য, বয়স্কদের জন্য সামাজিক সুরক্ষা এবং ইউনিভার্সাল পেনশন স্কিম 60 বছরের পরে। এই প্রচার যখন আমরা করছি গত 3 মাস ধরে, এবং আমরা বারবার বলেছি বিভাজনের ব্যাপার, ধর্ম, মন্দির, মসজিদ, যেগুলো বিজেপি তৃণমূল গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে, সেই বিভাজনের রাজনীতিকে পরাস্ত করতে এবং যারা সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করতে চাইছিল, আর এসআইআর কে নিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৈরি করা, তার সেই প্রয়াসের কে বিফল করার জন্য আমরা মানুষের জীবন, জীবিকা, দৈনন্দিন সমস্যার বিষয়গুলো সামনে নিয়ে আসি। এবং দেখা যাচ্ছে ইশতেহার প্রকাশের পরেও বিজেপি, টিএমসি হ্যাভ বিন কট অফ গার্ড। এখন সাপ্লিমেন্টারি বলছে রোজ, ওইসব যা প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো ফর্সা হয়ে গেছে, আবার ভরসা নিয়ে আসছে, ভাওতা দাঁড় করাচ্ছে। প্রধানমন্ত্রী এসে গ্যারান্টি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী প্রতিজ্ঞা করছেন। যে সমস্ত প্রশ্ন নিয়ে তারা এখন নির্বাচনের আগে এই সাপ্লিমেন্টারি, আমরা এসআইআর এ ভোটার লিস্টের সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট অপেক্ষা করছিলাম, সেখানে এখনো লাখ লাখ লোককে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের বেঞ্চে দাঁড়িয়ে মারাত্মক কথা বলা হয়েছে, ভোট না দিলেও তার ভোটাধিকার থাকবে ভবিষ্যতে। আমরা বলি সাংবিধানিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার, এগুলো ইনডিসপেন্সেবল। স্বাধীনতা আন্দোলনের ধারা থেকে এটা বহন করে আসছি আমরা। সংবিধান সেই গ্যারান্টি দিয়েছে। সুপ্রিম কোর্টের কাজ হচ্ছে সেটাকে ব্যাখ্যা করা। সে নতুন করে ব্যাখ্যা করছেন যে ভোট না দিলেও চলবে। এটা গণতন্ত্রকে শেষ করার জন্য এই যে বিজেপি নেতৃত্বাধীন সরকার যা করছে, তারই একটা অংশ। যে বিচার বিভাগকে ব্যবহার করে কখনো বলা যাচ্ছে মিছিল করতে পারবে না, কখনো বলা যাচ্ছে স্ট্রাইক করতে পারবে না, এখন বলা যাচ্ছে ভোটও দিতে পারবে না। এটা গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করা, গণতান্ত্রিক অধিকারকে হরণ করা। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি। গতকাল আমাদের প্রতিনিধি মণ্ডল তারা গিয়েছিল, সিইওর কাছে বলেছে। গতকাল আমাদের পার্টির সভাপতি সম্পাদক কমরেড এম.এ. বেবি ইলেকশন কমিশনকে চিঠি লিখেছেন এবং আমরা মনে করি
যে একটা বড় অংশের মানুষের ভোটাধিকারকে সাসপেন্ডেড রেখে বাতিল করে দিয়ে কোনো সুষ্ঠু নিরপেক্ষ ভোট হতে পারে না। নির্বাচন কমিশন নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বারবার তিনি রুল অফ দ্য গেম চেঞ্জ করেছেন, নিজেরা যা বলেছেন পরবর্তীকালে সেগুলো পাল্টেছেন। যেখানে ইসিআই এর দেওয়া একটা সাংবিধানিক সংস্থা গ্যারান্টি নেই, সেখানে প্রধানমন্ত্রী কি গ্যারান্টি দেবেন? তিনি কালকে 6টা বিষয় হাফ ডজন মিথ্যে কথা বলেছেন। আপনারা দেখেছেন এই হাফ ডজন মিথ্যার মধ্যে কোন সাহসে বিজেপি নেতা, এখন তিনি প্রধানমন্ত্রী নন, বিজেপির প্রচার, আইন শৃঙ্খলা প্রশ্ন বলেন এবং গ্যারান্টি দেবেন? আমরা উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে প্রতিদিন দেখছি এবং সেখানে এনসিআরবির রিপোর্ট, তাতেও খুন, নারী নির্যাতনে বিজেপি শাসিত রাজ্যগুলো শীর্ষে রয়েছে। অঙ্কিতা ভান্ডারীর গল্প কেউ সব বলেনি এখনো। উত্তরাখণ্ডের বিজেপির নেতাকে সন্তুষ্ট করার জন্য সদ্য চাকরি পাওয়া তরুণীকে বাধ্য করতে করা হয়েছিল এবং তারপরে তার হত্যা। তরুণ প্রজন্ম জেনজি হৈ হৈ করে নেমেছিল উত্তরাখণ্ডে। আজও অপরাধীর নাম প্রকাশ এবং তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে না। আর ইউপিতে তো বুলডোজার আইন, প্রতিবাদ করলে, মিছিলে গেলে সোশ্যাল অ্যাক্টিভিস্ট, জার্নালিস্ট সরকার বিরুদ্ধে কিছু লিখলে তার ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে এটা করা যায় না। আমরা কোর্টে গিয়েছিলাম, কারণ বৃন্দা কারাত গিয়েছিলেন, বুলডোজার সামনে দাঁড়িয়ে দিল্লিতে বুলডোজার আটকেছেন, বস্তি কলোনি উচ্ছেদ করছে বুলডোজার দিয়ে। বুলডোজার প্রয়োগটাই হচ্ছে একটা আইন বিরোধী, আছে বলছে আইনের শাসন দেবে। উল্টে কেরালা মডেল আমাদের কাছে আছে। এই সমস্ত প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার প্রশ্নে এবং এই যে অপরাধের হার উচ্চ হয় কারণ সেখানে সচেতনতা বা সাক্ষরতা বা সক্ষমতার অভাব থাকে বলে, কেরালা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট করে শিক্ষা সবার উপরে, সচেতন নাগরিক এবং তার ডেমোক্রেটিক রাইটস যখন এনশিওর করা হয়, স্বাভাবিকভাবেই আর উচ্চ অপরাধের হার থাকে না, যেটা আমরা উত্তর ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখছি। তার সঙ্গে আধুনিক পুলিশি ব্যবস্থা। যখন থেকে বিজেপি সরকার এসছে তার আগে পুলিশ রিফর্মের কথা বলা হতো, এখন আর পুলিশ রিফর্মের কথা বলা হয় না, একমাত্র বামপন্থীরা বলে। ওরা বাকি সব রিফর্মের কথা বলে কিন্তু পুলিশ রিফর্মের কথা বলে না। আগে ইলেকট্রাল রিফর্মসের কথা বলা হতো, এখন ভোটার লিস্ট রিফর্ম করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রাল রিফর্মস তো দূর আসছে। তাহলে আধুনিক পুলিশি ব্যবস্থা, নারী সুরক্ষা এবং যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন, তাতে সায়েন্টিফিক অ্যাপ্রোচ, সরকারের নির্দেশে নয়, এটা দোষী তাহলে সাব্যস্ত করা যায় এবং ধরা পড়ে অপরাধী এবং শাস্তি হয়। এটা কেরালা মডেল গোটা দেশের মধ্যে উদাহরণ দিয়েছে যে কিভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমকে ইমপ্লিমেন্ট করা যায়। উনি কর্মকর্তাদের কথা বলছেন, আমলাতন্ত্রের কথা বলছেন। প্রধানমন্ত্রী, আমাদের রাজ্যে যা গোটা দেশেই তাই। এটা কমিটেড ব্যুরোক্রেসি করেছে, সরকারের দলদাস বৃত্তি করবে। স্বয়ংশাসিত সংস্থা, সরকারি সংস্থা, সাংবিধানিক সংস্থার কোনো তফাৎ নেই, গোটাটাই হচ্ছে তাদের মুঠোর মধ্যে নিয়ে আসতে হবে এবং সেখানে আইন মেনে নয়, নিয়ম মেনে নয়, জোহুজুরি করে চলতে হবে। সেখানে তিনি বলছেন উল্টো কথাটা। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমরা দেখেছি যে কিভাবে মধ্যপ্রদেশে, রাজস্থানে, হরিয়ানায়
দিল্লিতে, ইউপিতে এই ঘন ঘন ট্রান্সফারটা একটা ট্রান্সফার ইন্ডাস্ট্রি বলে এটাকে। বদলিটাই একটা ইন্ডাস্ট্রি, ঘুষ নিয়ে, টাকা নিয়ে, এবং বিভিন্ন তৃণমূলের নেতাদের যদি খুশি না করতে, বিজেপি নেতাদের যদি খুশি না করতে পারে, আমাদের রাজ্যে যেন তৃণমূলের নেতাদের যদি খুশি না করতে পারে, তাহলে তার বদলি হবে। এখানে যেমন আমরা উদাহরণ দেখেছি, যত অফিসার তারা যদি একটা আইসি ছিল, সেখানে যদি পুরো নির্বাচনে ভালো ফলাফল করেছে বামপন্থীরা, তাহলে সেই আইসিকে সাইডলাইন করে দাও। ডিএম যদি ঠিক মতো নির্বাচন করেছেন কোনো ঘটনা ব্যতি রেখে, আমার রায়গঞ্জ এমপি ইলেকশনের পরে আপনি জানেন সেই ডিএমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে এমন শান্টিং করে দেওয়া হয়েছে। আমরা দময়ন্তী সেনের ক্ষেত্রে দেখেছি যে তদন্ত করতে গিয়ে ধর্ষণের ক্ষেত্রে যখন অপরাধীকে, মূল অপরাধীর দিকে ইঙ্গিত করেছেন, তখন তাকে বদলি করে দেওয়া হয়েছে। এবং এগুলো সব মমতা ব্যানার্জি শিখেছেন বিজেপির কাছ থেকে। সেখানে আমরা ব্যাপম কেলেঙ্কারি জানি মধ্যপ্রদেশের, এবং অন্যান্য পাশে বিহারে আমরা দেখছি। এমনকি যারা বিভিন্ন স্ক্যামে জড়িয়ে আছে যে অফিসাররা, হরিয়ানাতে ওই ধান কেলেঙ্কারিতে জড়িয়ে ছিল, সে অফিসার এখনো বহাল তবিয়তে আছে। কেরলে উল্টো মডেলটা, প্রত্যেক বছর ফার্স্ট টাইম এন্ড লাস্ট টাইম ইন ইন্ডিয়া, যেখানে অ্যানুয়াল রিপোর্ট প্রকাশ করা হয় অফিসারদের সম্পর্কে জনসমক্ষে, তাদের রেটিং, তাদের পারফরমেন্স এবং তাদের অ্যাসেসমেন্ট এদেশের অন্য কোন রাজ্যে হয় না। এবং নির্বাচনে যে প্রতিশ্রুতি রাখা হয় কেরালায়, এটা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করতাম, প্রত্যেক 5 বছর পরে নতুন নির্বাচনী প্রতিশ্রুতি রাখার আগে, ম্যানিফেস্টো দেওয়ার আগে, গত 5 বছর আগে যেটা করা হয়েছিল সেটাকে ছাপিয়ে তার মধ্যে কোন কোনগুলো ইমপ্লিমেন্ট করা গেল। তাহলে বিজেপিকে তো তার নির্বাচনী ইস্তেহারের আগে, বা তৃণমূলকে তার নির্বাচনী ইস্তেহারের আগে তো মনে করে দিতে হবে যে গত নির্বাচনী ইস্তেহারে কি কি বলেছিলেন। আমি তো চ্যালেঞ্জ করছি যে সাহস থাকে বিজেপি ও তৃণমূল বলুক যে গত নির্বাচনে লোকসভা বা বিধানসভায় আমরা এই বলেছিলাম এবং এবারে এইগুলো করেছি। 11 বছর তো সুযোগ পেয়েছেন দিল্লিতে, তারপরে তো আসামে দেখছি, মণিপুরে দেখছি, বিহারে দেখছি, উত্তরপ্রদেশে দেখছি, অন্যান্য রাজ্যগুলো দেখছি, আর আমাদের রাজ্যে 15 বছর ধরে তৃণমূলের সরকার দেখছি। আমরা চ্যালেঞ্জ করছি গত 3টে বিধানসভা, 2টো নির্বাচনে কি কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং এখন কোনটা পালন হলো। ওদের কাছে খুঁজে পাওয়া যাবে না পার্টি অফিস থেকে হয়তো যে কি নির্বাচনী ইস্তেহার ছিল। কেরালায় নিয়মিত দোষী অফিসারদের শাস্তি প্রদান করা হয়। আমাদের রাজ্যে একটাও ডিএ কেস হয়নি, ডিসপ্রপোর্শনেট অ্যাসেট কেস। এই যে এত সব বৈভব বাড়ে, সম্পত্তি বাড়ে, ইল গটন মানি, ঘুষের টাকা, তার জন্য তো সরকারি অফিসারদের ক্ষেত্রে ডিএ মামলা করা হয়। ডিএ দেবেন না কর্মচারীদের, কিন্তু আধিকারিকদের ক্ষেত্রে ডিসপ্রপোর্শনেট অ্যাসেটের কেস হয়নি, যেটা কেরালা উদাহরণ দেখিয়েছে প্রত্যেক বছর। আবার কালকে প্রধানমন্ত্রীর মিথ্যাচারের মধ্যে আরেকটা ছিল যে তারা দুর্নীতির ব্যাপারে সব ব্যবস্থা নেবে। উনি বোধহয় খবরের কাগজ পড়েননি সকালে, আগের দিনই সুদীপ তো সেন চিটফান্ডের, তার যখন প্রধানমন্ত্রী প্রথমবারে বলেছিলেন একদম নাম ধরে ধরে যে সব অপরাধীদের কাউকে ছাড়া হবে না, এবং ঠিক উল্টোটা করেছেন, সব অপরাধীদের ধরে ধরে ছেড়েছেন। সে রাজীব কুমারই হোক, সে তৃণমূলের নেতা মন্ত্রীরা হোক, সারদা, নারদা, রোজভ্যালি, তোমার গিয়ে চিটফান্ড এর কেস থেকে আরম্ভ করে এই রেশন কেলেঙ্কারি, তার সঙ্গে হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি, তারপরে বালি কেলেঙ্কারি, গরু পাচার, কয়লা পাচার, কোন অপরাধী জেলে নেই। সাধারণ ভোটারদেরকে বিচারাধীন করা হয়েছে। আর যারা অপরাধী, আর্থিক কেলেঙ্কারিতে দুষ্ট, সে সরকারি আধিকারিক হোক, আইএস অফিসার হোক, আইপিএস অফিসার হোক, তৃণমূলের নেতা হোক, বিজেপির নেতা হোক, আর তাদেরকে প্রমোট করা হয়েছে, নাহলে তারা বহাল তবিতে বাইরে বেরিয়ে এসছে। মহারাষ্ট্র ও গুজরাতে বিজেপি দলের নেতাদের ল্যান্ড স্ক্যাম, ল্যান্ড মাফিয়া, জমি কেলেঙ্কারি বছর পর বছর ঝুলে রয়েছে।
কদিন আগে আপনারা দেখেছেন যে কংগ্রেসে যোগ দিয়েছে একজন কর্পোরেটর, সঙ্গে সঙ্গে ইডির ফোন গেছে, আবার 1 ঘন্টার মধ্যে সে বিজেপিতে রিজয়েন করেছে। তাহলে তো দুর্নীতি দমনের বদলে দুর্নীতিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। দুর্নীতি আরো বাড়ছে, কিন্তু বিজেপি ফুলে ফেপে উঠছে। আর নারী, আমি একটা অঙ্কিত ভান্ডারীর কথা বললাম, আমরা আসিফা কাণ্ড জানি জম্মুতে, আমরা হাতরস জানি, আমরা উন্নাও জানি, আমরা জানি বিলকিস বানু অপরাধীদের কিভাবে মালা দিয়ে জামিনে মুক্ত করা হয়েছে, আমরা আশারাম বাবুদের দেখেছি, যত রকমের। আর এখন তো এগুলো সব ছোটখাটো মনে হয় এপস্টাইন ফাইলের পরে, যেখানে ট্রাম্প, নেতানিয়াহু, মোদি সব, উর্দুতে একটা প্রবাদ আছে, সবই নঙ্গে হ্যাঁ ইস হামাম খানে মে। হামাম খানা মানে হচ্ছে স্নানাগার। একবার এই মোদি মনমোহন সিং এর ব্যাপারে বলেছিলেন যে উনি রেইনকোট পরে আর শাওয়ারে স্নান করেন, কিন্তু ট্রাম্প, নেতানিয়াহুর সংস্পর্শে মোদি স্নানাগারে শুধু নয়, ডিপ্লোম্যাটিক মিশনে গেলেও এপস্টাইন ফাইল বলছে নানান রকমের যৌন কেলেঙ্কারি, শিশুদের সঙ্গে পেডোফিলিস, তাদের সঙ্গে সব যুক্ত। আমাদের মিডিয়া সব চর্চা করে না, কিন্তু বিদেশি মিডিয়াগুলোতে এসব নিয়ে অনেক হইচই হচ্ছে। সুতরাং তিনি কি গ্যারান্টি দেবেন যে নারী ঘটিত আর মহিলা ঘটিত অপরাধে শাস্তি দেবেন? আমরা অভয়ার কাণ্ডে জানি মুখ্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পর্যন্ত করেন, পাশে সিবিআই কে দিয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে, সেটা আবার স্বীকার করে নিতে হয়। কেরলে নিয়মিত স্টেট গভর্নমেন্ট মেশিনারি, তারা দুর্নীতি বিরোধী অভিযান করে। গত বছর 2025-এ 201টা দুর্নীতি বিরোধী অভিযানে হাতে নাতে অপরাধী ধরেছে 76 জনকে। আর আমাদের এখানে তো গ্যাসেরও ব্ল্যাক মার্কেট হচ্ছে, এনফোর্সমেন্ট ডাইরেক্টর বলে কিছু নেই, ভেজালও হচ্ছে, অফিসারের পর্যন্ত ভুয়ো পাওয়া যাচ্ছে, ভুয়ো সার্টিফিকেট, SC ST OBC সার্টিফিকেট ভুয়ো, কিন্তু কাউকে কোনো ধরা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে তা নয়। 5 বছরে 818টি অভিযান এবং 227 জন দোষী সাব্যস্ত হয়েছে কেরলে। এটা আমি এই জন্য বললাম, গত বছরে বললাম এবং 5 বছরে বললাম, এটা ভোটের বছর বলে নয়, মানে কনসিস্টেন্টলি প্রত্যেক বছরই করা হয়। আমরা চাই বিজেপি শাসিত রাজ্যে বা এ রাজ্যের তৃণমূল, তারা তাদের 5 বছরের রেকর্ডটা বলুক, শুধু ভোটের বছরে নয়, যে অ্যানুয়ালি তারা কি করে, অ্যানুয়াল রিপোর্টটা কি আছে প্রত্যেক বছরে। আমি একটু আগে উদাহরণ দিয়ে বললাম যে অপরাধ করলেই বিজেপিতে যোগ দিলে, মহারাষ্ট্রে আমরা দেখেছি, অজিত পাওয়ার কেস আমরা জানি, যত নেতাদেরকে বিহারে দেখেছি বিজেপি দুর্নীতিগ্রস্ত বলে, আমাদের রাজ্যে দেখেছি শুভেন্দু, হেমন্ত বিশ্ব শর্মা, যাদেরকে বিজেপি দুর্নীতিগ্রস্ত বলে প্রচার করে এবং তারপরে সে বিজেপিতে যোগ দিলে ইডি সিবিআই এর সমস্ত মামলাগুলোকে ধামাচাপা দেওয়া হয়। আর একটা এখন বলছেন তিনি 7ম পে কমিশন। আচ্ছা, বেশিরভাগ রাজ্য, আমাদের রাজ্য দুর্ভাগ্য আলাদা কথা, বিজেপির শাসন আসার আগে থেকেই 7ম পে কমিশন লাগু হয়েছে, তাতে বিজেপির বাড়তে কিছু নেই, বরঞ্চ সেই পে কমিশন লাগু হওয়ার পরে যে বাকি বকেয়াগুলো আছে, বিজেপি সরকার আসার পরে সেই বাকি বকেয়াগুলো শোধ করা হয় না, দেওয়া হচ্ছে না। আর এখানে এসে তারা এখন বলছেন প্রতিশ্রুতি দিচ্ছি নতুন করে। 2019 সাল থেকে কেরালায় একাদশ বেতন সংশোধনের পরে অতিরিক্ত সুবিধে কার্যকর করা হয়েছে এবং স্টেট গভর্নমেন্ট অনেক
ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা কনস্ট্রেনের মধ্যে কাজ করে, তাও কর্মচারীদের যে বকেয়া আছে সেটা রাখা হয় না। এটা প্রতিদিন ওরা এরকম। আবার এটা ভালো লাগছে যে আর ওই মন্দির ঘুষপেটিয়া এসব বলেননি। মোদি এর আগে যতবার এসছেন এসবই বলেছেন, জীবন যখন শুকায় যায় করুণা ধারায় এসো। এখন উনি আইন শৃঙ্খলার কথা, কাজের কথা, বেতন কমিশনের কথা বলছেন। এটা বিজেপির নেতাদের বাস্তববোধ যতটা বাড়বে তত ভালো, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনে বুঝে গেছে যে মন্দির মসজিদে রাজনীতি করে খুব বেশি দূর এখানে যাবে না। ইয়োর কোয়েশ্চেন, বলো, কারোর কোনো প্রশ্ন আছে? মানুষ ভেবেছিল যে তৃণমূল সরকারকে দিয়ে চলতে হবে, তৃণমূল সরকার এমনও সেগুলো হলো না। এবার বিকল্প হচ্ছে বিজেপি সরকার। প্রশ্ন করছি যে একাধিকবার আপনাদের সরকারের নাম দিচ্ছে এবং নেগেটিভ ভয় পেয়েছে। তার আগে নবান্ন 14 তলা উঠেছিল একবার, মনে আছে? মমতা গিয়ে বলেছিল ইতনা খিলায়া, ইতনা পিলায়া, ইতনা पैसा दिया, फिर भी इतना लाल झंडा कहां से आ गया। এখন দাঁড়িয়ে সিপিএম এর জমানার কথা বলা হচ্ছে। জমানা পাল্টানোর জন্য দেশি বিদেশি প্রতিক্রিয়া শক্তি, আরএসএস, জামাত, জমিয়ত, মাওবাদী, এসইউসি সব এক কাট্টা হয়েছিল না? তখন অমিত শাহর নাম কেউ জানতো না। রাজনাথ সিং, সুষমা স্বরাজ, আদবানি সব এসে জড় হয়েছিলেন না? কারণ লাল হঠাতে এই মোदी এসে বলেছিলেন 2014-তে যে 34 साल में जो गड्ढा खोदा है उसको भरने के लिए ममता दीदी को तो कुछ समय देना पड़ेगा। আপনাদের আর্কাইভসে আছে, পুনর্বক্তৃতা বার করে দেখুন দেখুন। তাহলে এখন যে বড় কথা বলছে, উমা ভারতী এসে বলে গেছে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা আরএসএস না থাকলে উনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না, বারবার মনে করে দিয়েছেন। তাহলে এই যে 2011 সালের পর থেকে তৃণমূলের সরকার পশ্চিমবঙ্গে এলো, এটা তো বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার। তৃণমূল তার জন্মলগ্ন থেকে বিজেপির করেছিল, আর মমতা ব্যানার্জি তো বিবিসি ইন্টারভিউতে বলেছিলেন যে ন্যাচারাল আই, বিজেপি তার ন্যাচারাল আই, একেবারে জন্মগত সম্পর্ক আছে। আর এখন দাঁড়িয়ে সিপিএম এর কথা বলতে হচ্ছে কেন? তাহলে এতদিন তো তোমাদের মিডিয়াতে এখন দেখা যায় সো কল্ড ওপিনিয়ন পোল দিয়ে দেখা যাচ্ছে সিপিএম নেই, লাল ঝান্ডা নেই, বামপন্থীরা নেই। হোম মিনিস্টার তার রিপোর্টে পাচ্ছেন, আইবি রিপোর্টে পাচ্ছেন। এবং বিভিন্ন বিধানসভা পোস্টার দেখাবো বিজেপির, সেখানে তৃণমূল কোনো বিরোধিতা নেই, তৃণমূলের কোনো বিরোধিতা নেই। কলতান, শতরূপ সব নাম ধরে ধরে পোস্টার ছাপছে গালাগাল দিয়ে। सीपीएम में विरोधी प्रचार करेছে, ये डर मुझे अच्छा लगा। তাহলে এত স্বরাষ্ট্রমন্ত্রী, এত তার দাপট, তাহলে মিডিয়াকে এটা বুঝতে হবে যে আজকের বিধানসভা নির্বাচনের বাস্তবতা কি পশ্চিমবঙ্গে। তৃণমূলকে লোকে দূর দূর করে ঝেঁটিয়ে বিদায় করতে চাইছে, আর বিজেপি সেই ভাগে ঢুকতে চাইছে। এই জন্যই তৃণমূল তৈরি করেছিল, ওই রাস্তা দিয়ে গলে আসবে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মন্দির মসজিদ বিভাজনের রাজনীতি আর কর্পোরেট ফান্ড, ইলেকট্রাল বন্ড, তোলার টাকা, কাটমানির টাকা, পিএম কেয়ারের লুটের টাকা দিয়ে কেনা বেচা করে পশ্চিমবঙ্গের রাজনীতি করা যাবে না। বিজেপির বিরুদ্ধে লড়তে গেলে একটা মতবাদ, মতাদর্শ লাগে, এবং সেটা বামপন্থীদেরই আছে। গোটা দেশে দক্ষিণপন্থার উত্থান হয়েছে, এবং যেখানে আমাদের গণতান্ত্রিক অধিকার, ধর্মনিরপেক্ষতা দুটোকেই হরণ করা হচ্ছে, এসআইআর তার প্রকৃষ্ট উদাহরণ। আসাম ত্রিপুরা আমরা দেখছি বিজেপির কালো নোখ
থাবা কিরম বেরিয়ে এসছে, সেখানে দাঁড়িয়ে শেষ লড়াইটা বামপন্থীরাই লড়বে এই ফাসিস্ট শক্তির বিরুদ্ধে। এই জন্য তারাও তাদের শত্রুকে চিহ্নিত করেছে, বাকিটা তো ওদের খেলতামাশা। কে স্টিং অপারেশন করলো, কোন সংস্থা? সাধারণত আমি জানতাম, আমি নিজে পার্লামেন্টে ওই পঞ্চপাণ্ডব বলে একটা কমিটি ছিল, যারা তৃণমূলের সময় তো কিছু হয়নি, মানে ঘুষ নিয়েছে কিন্তু কোনো তদন্ত হয়নি, এথিক্স কমিটি করেনি নারদার ব্যাপারে। তার আগে অপারেশন দুর্যোধন আস্তাক করেছিল, নাম বলতে হয়। তারপরে আরেকটা স্টিং অপারেশন হয়েছিল, কোবরা পোস্ট, 10 জন এমপি চাকরি গিয়েছিল। তো প্রথম কথা, স্টিং অপারেশন করতে হলে যে সংস্থা করেছে, এটা হচ্ছে এথিক্স, তাই বলতে হয় যে তারা এটা করেছে। কোশ্চেন করছেন যখন সাংবাদিক, আমি জিজ্ঞেস করি এটা কোন স্টিং অপারেশন রেফারেন্স দিচ্ছেন, কার করা স্টিং অপারেশন। এক, তা ভিডিও দেখা গেছে, তাতে আপনারা নিশ্চুপ কেন? আচ্ছা, অদ্ভুত কথা, বলছে মিমের সঙ্গে হুমায়ুনের জোট ভেঙেছে, তাহলে সিপিএম এর কি আছে এখানে? বলছে আপনি ওর সাথে দেখা করেছিলেন। আরে ও তো তৃণমূলের মন্ত্রী ছিল, সেদিন পর্যন্ত তৃণমূলের এমএলএ ছিল, তার আগে কংগ্রেসের নেতা ছিল, এমএলএ ছিল, তার আগে বিজেপির লোকসভা ক্যান্ডিডেট হয়েছিল। সব ভুলে গেলে হবে নাকি? এই ধরনের নেতাদেরকে টাকা পয়সা দিয়ে ভোটের আগে তৈরি করা হয়। আর কিছু দালাল মিডিয়া ডিসেম্বর জানুয়ারিতে দেখছিলাম না, দেশ কা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো বলে লাফাচ্ছিলে না তোমরা? আরে আমারও তো খবর ওই জন্যই ছাপলো যে আমি দেখা করলাম না, তো মোহাম্মদ সিমের খবরই ছাপে না। ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের সব চ্যানেলগুলো আর খবরগুলো দেখো তো, কত ঘন্টা কত মিনিট নষ্ট করেছো বা ব্যবহার করেছো, বিক্রি করেছো। তাহলে টাকা কিন্তু একা পেয়েছে, মিডিয়া পায়নি? আমার কাছে তো প্রশ্ন হচ্ছে 2011-তে তৃণমূল কত কোটি টাকা পেয়েছিল বিজেপির কাছ থেকে? তখন তো হুমায়ুন তৃণমূলই ছিল। তারপরে এটা দিয়ে একটা এস্টাবলিশড হলো পশ্চিমবঙ্গে কালো টাকা কোটি কোটি টাকা ঘুরছে নির্বাচনের সময়। সেই টাকা দিয়ে পলিটিশিয়ানস কেনা হয়, পার্টি বানানো হয়, চ্যানেল কেনা হয়, সাংবাদিক কেনা হয়, খবর কেনা হয়। এটা তো আমরা নন্দীগ্রাম সিঙ্গুর পর্যায় থেকে বলে আসছি, আজকের এস্টাবলিশড হয়েছে। একটা স্টিং অপারেশন শুধু নয়, কালো টাকার খেলা, হাজার হাজার কোটি টাকা। বামপন্থীরা সিপিআইএমরা তার বিরুদ্ধে লড়ছে, এই কোটি কোটি টাকার পাহাড় নিয়ে যারা লড়ছে তার বিরুদ্ধে। আমাদের কর্মীরা না খেয়ে দে তারা ছুটে বেড়াচ্ছে গ্রাম গ্রামান্তরে, আর কেউ কেউ হেলিকপ্টার নিয়ে, গাড়ির কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোত্থেকে আসে? তাহলে 2011 থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে পিসি ভাইপো যত হেলিকপ্টার ব্যবহার করেছে আর যত বিশেষ প্লেন ব্যবহার করেছে, কে টাকা দিয়েছে? 2011 তখন তো সরকার ছিল না, তারপরে তো কাটমানি অনেক টাকা পেয়েছে, তোলাবাজি পেয়েছে। তাহলে 11 বিধানসভা নির্বাচনে যেটা পরিবর্তনের নামে হলো, যেখানে এত লোককে কেনা হলো, এত মিডিয়া কেনা হলো, আর এত হেলিকপ্টার লাগানো হলো, এত প্লেন লাগানো হলো, কোত্থেকে গেল টাকা? কার টাকা? এটাই তো আমরা বলছি। তাহলে সাং পরিবার পশ্চিমবঙ্গ দখল করার জন্য গত 20 বছর ধরে এখানে টাকা বিনিয়োগ করছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের চ্যানেলগুলো, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, খবরের কাগজগুলোর নেই। কিছু একটা খুব হিন্দিতে বলতে হয় পরোশ দিয়া সামনে, তো সেটারই নাচানাচি হয়। তো নিজেরা খবর খুঁজে বার করা এবং কার টাকা কোথায় যাচ্ছে এই এবিলিটিটা নেই। সরি, তুমি তো পার্লামেন্টে আছেন, 2014 থেকে আছেন।
গুজরাটে তো তারা 25 বছর ধরে আছে, তার বেশি। কি করেছে? এটা উত্তর ভারতে মোরাদাবাদ থেকে শুরু হয়েছিল ইউপি ইলেকশনের আগে। আরে লাভ জিহাদ। তো আমাদের রাজ্যে তো প্রথমে কাজী নজরুল ইসলামকে ধরতে হয়, প্রমীলাকে কেন বিয়ে করেছিলেন। পশ্চিমবঙ্গে এরকম প্রশ্ন শুনতে হচ্ছে, আর শিক্ষিত সাংবাদিক মহলরা প্রশ্ন করছে, উনি এটা বলেছেন। লাভ জিহাদ মানে কি? দুটো একসঙ্গে হয়? প্রেম আর জিহাদ দুটো একসঙ্গে হয়? কাঁঠাল আম সত্য? আর সবচেয়ে বড় তো ল্যান্ড মাফিয়া কারা? যে তড়ি পাড়া হয়েছিল গুজরাট থেকে সোহরাবুদ্দিন মার্ডার কেসে, সে পশ্চিমবঙ্গে এসে নীতিবাক্য শোনাবে। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। অভিন্ন দেওয়ানিবিধি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে এবং গবাদি পশু পাচার রোধে কঠোর ব্যবস্থা করা হবে, অর্থাৎ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গবাদি পশুর জন্য ইউনিফর্ম সিভিল কোড? না, আমি তার বুঝলাম না। হ্যাঁ, হ্যাঁ, ইউসিসির মধ্যে একটা সি আছে, সি ফর ক্যাটল না। প্রশ্নটা দুটো তাই করেছো তুমি, দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছো, বা উনি দুটো মিশিয়ে দিয়েছেন, মিশাতে পারেন। আপ ক্রোনোলজি সমঝিয়ে। বড় বড় প্রশ্ন বলো। যেরকমটা উনি বলেছেন সেরকমটা তুমি বুঝতে পারবে না, কারণ আমরা বলি গৃহমন্ত্রী, উনি বলেন গৃহমন্ত্রী। তো যা শুনেছ সেরকম উগড়ে দিলে বাঙালির মুখে মুশকিল হচ্ছে। যা যা শুনছে সেটাই বমি করে দিচ্ছে, যার ফলে ঠিক মতো হচ্ছে না, বদহজম হয়ে যাচ্ছে অনেক কিছুই। হ্যাঁ, বলো গৃহমন্ত্রী কি বলেছে? পার্লামেন্ট ওদের হাতে। ইউ শুড নো, সংবিধানে ডাইরেক্টিভ প্রিন্সিপালস তার 44 নম্বরে লেখা আছে যে সরকার উপযুক্ত সময় মনে করতে পারে তাহলে ইউনিফর্ম সিভিল কোড লাগু করতে পারে নির্দেশাত্মক নীতিতে। তো তার আগে তো ফান্ডামেন্টাল রাইটস আছে। যে সরকার মানুষের, সংখ্যালঘুদের, মহিলাদের ফান্ডামেন্টাল রাইটসকে ট্রাম্পলাপন করছে, পদদলিত করছে, সে নির্দেশাত্মক নীতির কথা বলছে। এবং 44 নম্বরে যখন এটা আছে, তার 4 নম্বর আগে লেখা আছে যে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের নিঃশুল্ক, বাধ্যতামূলক, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তো সরকারের প্রায়োরিটি কি? স্কুল বন্ধ হচ্ছে, কলেজ বন্ধ হচ্ছে। আমরা রাইট টু এডুকেশন লড়েছিলাম, রাইট টু এডুকেশন পাস হয়েছে, বিল আইন পাস হয়েছে, রাইট টু এডুকেশন। তারপরে ড্রপ আউট চলছে, তারপরে আউট অফ স্কুল চিলড্রেন আছে, তারপরেও ছেলেমেয়েরা স্টাইপেন্ড পাচ্ছে না। বিশেষত আদিবাসী, সংখ্যালঘু, মহিলা, তপশিলি জাতির সমস্ত হায়ার এডুকেশন স্টাইপেন্ড গুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কমিয়ে দেওয়া হয়েছে। তো সরকার কোনটাতে গুরুত্ব দেবে? আর এটা আবার নতুন করে তুলছেন এই জন্যই যে ডিভিজিভ পলিটিক্স করতে চান বলে। আমরা বলছি শিক্ষা কাজ, সেগুলো হচ্ছে ইউনিভার্সাল। পেনশন ইউনিভার্সাল, সকলের জন্য কাজ, সকলের জন্য শিক্ষা। উপার্জন করে না এমন পরিবারের প্রত্যেককে আমরা বলেছি যে উপার্জনশীল করা হবে, অন্তত একজনকে স্থায়ী কাজের ব্যবস্থা করা হবে। তাহলে মানুষ নির্বাচনের সময় কোন ইস্যুটা নেবেন? আমরা বলেছি যে গণপরিবহন ব্যবস্থাকে আরো সুস্থ, আরো বৈজ্ঞানিক পদ্ধতিতে, আরো আরামদায়ক, আরো সস্তা করা হবে। ওসব বলবে ওরা? ওরা ভোটের সময় এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ইস্যুস গুলো নিয়ে আসবে। লেফট স্ট্যান্ডস ফর কমন ইস্যুস, রাইটিস্ট স্ট্যান্ড ফর কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, কনফ্লিক্টিং ইস্যুস।
গোটা বিশ্বে লোকে কনফ্লিক্ট থেকে সরছে। এই যে প্রবলের দাপটে এসব কথা বলছে, তোমরা কলকাতা জানি না পড়াশোনা করো না নাকি দেশের বিশ্বের খবর রাখো না, সব অন্ধকার গলির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। ট্রাম্প নাকানি চুবানি খাচ্ছে, ইরান, ইসরায়েল, নেতানিয়াহু আর ট্রাম্প। সেখানে দাঁড়িয়ে এই ডিভিজিভ পলিটিক্স অনেক হয়েছে। তারপর গোটা দেশ একসঙ্গে হয়ে কিভাবে রুখে দিতে পারে দেখিয়েছে। বিজেপি দেশের মানুষকে ভাগ করছে। এদিকে এদিকে হয়েছে তোর পড়া শুরু পরে বলবো গবাদি পশু বলবো, গরুর মূত্র বলবো, গোবরও বলবো, কিন্তু প্রায়োরিটি আছে তো, আগে মানুষ নিয়ে কথা তো হয়ে যা। বলো। রাজ্যে 4টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ তৈরি হবে, যার ফলে নতুন প্রজন্মের ভবিষ্যতের পথ এবং কর্মসংস্থানের পথ আরো প্রশস্ত হবে। কে মমতা বলেছেন? হ্যাঁ, এটা তো মমতা বলেছিল আগে, তো কপি। এর আগে সিঙ্গুরের কতবার বলেছে মমতা এরকম কথা। আর যে বেঙ্গল মিন্স বিজনেস করে বিজনেস সামিট যখন হয়েছে তখন সব কথাগুলো বলা হয়েছে। আরে এরা তো বিরোধী নয় যেগুলো করা হবে, এরা তো গত 11 বছর ধরে দেশে সরকার চালিয়েছে না, তৃণমূল 15 বছর ধরে সরকার চালিয়েছে। এখন তো বলা উচিত কি করেছো। সিঙ্গুর নিয়ে বিজেপি আর তৃণমূল দুজন একসঙ্গে মিলে শিল্প তাড়িয়েছে গুজরাটের টাকায়, আরএসএস এর পরামর্শে। এই বাংলার শিল্প সম্ভাবনাকে যেমন কন্যা ভ্রূণ হত্যা হয়, সেরকম ভ্রূণ হত্যা করা হয়েছে শিল্পের। আর এখন দাঁড়িয়ে বড় কথা বলছেন 100টা স্মার্ট সিটি করবেন বলেছিলেন। কটা করেছেন দেশে? কটা বড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বিজেপি শাসিত রাজ্যগুলোতে করেছে? একটা শিল্প কলকারখানা হয়েছে? একটা পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট হয়েছে? তো বলেছেন বলে হয়ে যাবে? উনি তো গত নির্বাচনের সময় বলেছিলেন উত্তরবঙ্গে সীতারামন এসে বলেছিলেন চায়ের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হবে। করেছেন? চা শিল্পের জন্য মমতা তো কত রেলমন্ত্রী হয়ে গিয়ে কত রেলের কারখানা করবে বলে সব পাথর পুঁতেছিল, এখন সব পুকুরে পেচ্ছাপ করে ট্যাঙ্ক তুলে। এই মিথ্যা প্রতিশ্রুতি আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। করে দেখাতে হয়। প্রাইম মিনিস্টার বা হোম মিনিস্টার বলুন ঠিক আছে এখানে হয়নি অন্য জায়গায় হয়েছে, কিন্তু দেখান ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। কানলা পোর্টে সারাক্ষণ ধরে চাইনিজ মাল শুধু নামছে কন্টেনার ভর্তি ভর্তি, আর গোটা দেশে বিক্রি হচ্ছে। আমরা নেট ইম্পোর্টার হয়ে গেছি, কোথায় এক্সপোর্টার? হ্যাঁ, সেখানে গবাদি পশুর ক্ষেত্রে অবশ্যই গরুর মাংস বিদেশে বিক্রি করতে গিয়ে আমাদের দেশ আগে 5 নম্বরে ছিল, এখন 3 নম্বরে এসছে। এবং মোদী সরকার পিঙ্ক রেভলিউশনের নাম করে বলেছে যে আমরা খুব দ্রুত 1 নম্বরে যাব। এখানে এসে উত্তর ভারতে এসে বলে কেন গরু গোশত খাচ্ছে, চিকেন প্যাটিস কেন খাচ্ছে। আর সবচেয়ে বেশি এই সমস্ত গো মাংস যারা এক্সপোর্ট করে তারা সবচেয়ে বেশি চাঁদা দিয়েছে বিজেপি ফান্ডে। আমি তো গাজিয়াবাদের এক কোম্পানির পুরো লেবেল দেখিয়ে পার্লামেন্টে বলেছিলাম। এটা আজকে নতুন কথা নয়, এখন সব বেরোচ্ছে বাইরে অনেক। সবচেয়ে বেশি এখন গরু পাচার হয় নর্থ ইস্ট থেকে, এবং কেন্দ্রীয় হোম মিনিস্ট্রির অফিসিয়ালরা এবং স্টেট গভর্নমেন্ট অফিসিয়ালরা যুক্ত না হলে এই গরু পাচার হয় না। বারবার বলা হচ্ছে, তাতে ভাগ থাকে। উনি বলুন তো ওনার পূর্বসূরি হোম মিনিস্টারকে সরানো হয়েছিল কেন? তার সন্তানের কি যোগ ছিল গরু পাচারকারীদের সঙ্গে? আর কেন পশ্চিমবঙ্গে যারা গরু পাচারকারী ধরা পড়লো এই আমলে,
কেন তারা জামিনে মুক্ত হলো বিজেপিকে টাকা দিয়ে? কে বলবে এগুলো? একদিকে যেমন শিল্পের কথা বলছেন, তার পাশাপাশি তিনি বলছেন ভাতার বেকারদের ৩,০০০ টাকা করে ভাতা এবং গরিব নিম্নবিত্ত মহিলাদের জন্য ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। ক্ষমতা এলে অবশ্যই তারা ভাতা। हिंदी में कहता है बाबा मरिए तो बैल बटिए। हाँ, हिंदी भाषा जाए तारा बुझबे ठीक। বাড়িতে একটা বলদ আছে, তো অপেক্ষা করে বাবা মরবে, তারপর সেই বলদটা ভাগ হবে ভাইদের মধ্যে। দেখি এখানকার রাজ্যের মানুষকে বলদ পেয়েছে বিজেপি? তা তো সরকার পেয়েছে। গত ভোটের আগে তো এসব কথা বলেছিল, তারপর কি করেছে? আসামে চর থেকে বুলডোজার দিয়ে কৃষককে উৎখাত করে দিয়ে আর সেটা আদানিকে সে জমি দিয়ে দিয়েছে। বিহারেও তাই করেছে। জমি, হাজার হাজার একর জমি উৎখাত করে গ্রামবাসীকে বুলডোজার লাগিয়ে আর সেগুলো আদানি আম্বানিদের দিচ্ছে। আর এই মমতার মতো এখানে ওরা এরকম বলছে আমরা ১,০০০ দেবো, ১,৫০০ দেবো, ৩,০০০ দেবো। নিজেরা ভান্ডার লুট করছে কোটি কোটি টাকার, লাখ লাখ কোটি টাকার। নাকি শব্দটা বলে, তুমি নাকি লাগিয়ে দিচ্ছ হালকা করার জন্য। নাকি শব্দটা কেন বলছো? খুব খারাপ লাগছে তো বলেছে, সেজন্য একটু মেকআপ করে দিয়ে। তাহলে যে মতুয়া, যে উদ্বাস্তু, যে সাধারণ নাগরিক, সংখ্যালঘু বটে, লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো, আর ইনি সঙ্গে সঙ্গে তাদেরকে দেশদ্রোহী বলে দিলেন। আগে অনুপ্রবেশকারী বলতেন, বাংলাদেশি বলতেন, রোহিঙ্গিয়া বলতেন। তো উনি তো যখন বিজেপির নেতা ছিলেন তখন উনি বলেছিলেন ২ কোটি বাঙালিকে বাংলা ছাড়া করবো। তো সে ২ কোটি কোথায় গেল? আর দেশদ্রোহী কে? দেশদ্রোহী কে নয় যে গরুর দুধ দিয়ে ছানা বানানোর বদলে সোনা বানায়, তার কাছ থেকে শিখতে হবে, ক্ষমা চাইতে হবে। আর এই সরকারের পুলিশের কাছে ভোটের সময় হিংসা, বিদ্বেষ এবং নোংরা কথা ছড়াতে হলে তাকে ফেস করতে হয়। এমসিসি কোর্ট চলছে, ইলেকশন কমিশন এবং সিও, কটা তো বিদ্বেষ। তুমি ৩০ লক্ষ মানুষকে বলবে, ৯২ লক্ষ মানুষকে বলবে যে দেশদ্রোহী, তাহলে আমি দেখবো সুমোটো কোন ডিএম, কোন এসপি, কোন আইজি, কোন আইসি, কোন সিও কেস করছে, এফআইআর করছে হিংসা ছড়ানোর জন্য এবং মিথ্যাচারের জন্য, বিদ্বেষ ছড়ানোর জন্য। ধন্যবাদ। কমিশনের এই নির্দেশগুলো বিতর্ক তৈরি হয়েছে, তার কারণ বিএলও সংগঠনের দাবি সংখ্যালঘু এলাকায় এই জিনিস করতে গেলে তো মার খেতে হবে। প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো উত্তর আছে এবং তার মধ্যে কিছু বায়াস আছে, যেমন বিএলওর মধ্যে আছে, এই নোটিশের মধ্যে আছে, তেমনি সংখ্যালঘু মারদাঙ্গা করে। প্রথম কথা হচ্ছে এই হিজাব নিয়ে, এগুলো নিয়ে অনেক বিতর্ক কান্ডার শুরু হয়েছিল না, ছাত্রীকে নিয়ে, মনে আছে? তারপর বিজেপি সেখানে হেরে গেছিল, বিজেপি সরকার নেই এখন আর সেখানে। সুতরাং আমরা বারবার বলছি যে সরকারি অফিসার হোক, এই অফিসারগুলো তো রাজ্য প্রশাসনের অফিসার, এখন ইলেকশন কমিশনের কাজ করছে। তো কোন আইন বলে কারুর পোশাক নিয়ে, কারুর যে ধর্মীয় আচার আচরণ আছে সেটা নিয়ে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল ইস্যুসগুলো তুলতে হয়? আসলে যখন নির্বাচনটা হচ্ছে একটা কমন ইস্যু, সেই কমন ইস্যুর জায়গায় দাঁড়িয়ে কনফ্লিক্টিং ইস্যুসগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে, এটা বিভাজনকে রিইনফোর্স করার জন্য। ধন্যবাদ।